আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের, তবে পরমাণু চুক্তিতে আগ্রহী তেহরান। আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। যুদ্ধের দামামা মধ্যেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পাশে এবার আরব আমিরাত, ট্রাম্পের জন্য বড় অশনি সংকেত। সেনাবাহিনীকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ ইসরায়েলের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের, তবে পরমাণু চুক্তিতে আগ্রহী তেহরান। এই সংবাদটি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মোড় হিসেবে দেখা হচ্ছে। ইরান সরকারের পক্ষ থেকে সম্প্রতি যে বিবৃতি দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় যে তেহরান একই সাথে দুটি ভিন্ন কৌশল অবলম্বন করছে, যা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ক্যারট অ্যান্ড স্টিক বা গাজর ও লাঠি নীতির মতো। একদিকে ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা ইরানের ভূখণ্ডে বা স্বার্থে কোনো প্রকার সামরিক আঘাত হানে, তবে তারা চুপ করে বসে থাকবে না, বরং তাদের সামরিক বাহিনী পূর্ণ শক্তি দিয়ে সেই হামলার জবাব দিতে প্রস্তুত। ইরানের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় বজায় রাখার চেষ্টা। ইরানের সামরিক কর্মকর্তারা বিভিন্ন সময়ে তাদের মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন প্রযুক্তির উন্নতির কথা উল্লেখ করে আসছেন, যা কোনো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসের মূল কারণ। তবে মুদ্রার উল্টো পিঠে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র, যেখানে ইরান বলছে তারা পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA নিয়ে আলোচনায় বসতে এবং সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এই দ্বৈত আচরণের কারণ হিসাবে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের ওপর আলোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনগুলোর প্রভাব কাটানো তেহরানের জন্য এখন অতি জরুরি হয়ে পড়েছে। দেশটির অর্থনীতি গত কয়েক বছর ধরে ব্যাপক চাপের মুখে রয়েছে। মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হার বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ অসন্তোষও রয়েছে। তাই পরমাণু চুক্তিতে ফিরে আসার মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুগম করতে চায়, কিন্তু একই সাথে তারা যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চায় না যে তারা দুর্বল অবস্থানে থেকেই আলোচনায় বসছে, বরং তারা দেখাতে চায় যে তারা শক্ত অবস্থানে থেকেই কূটনৈতিক সমাধান খুঁজছে। এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসন এবং ইউরোপীয় শক্তিগুলোর জন্য সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে, কারণ তারা চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের ঝুঁকিও তারা নিতে চায় না। আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল। এই খবরটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত হৃদয়বিদারক এবং সংবেদনশীল। গাজা এবং পশ্চিম তীরের চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে যখনই কোনো মরদেহ হস্তান্তরের ঘটনা ঘটে, তখন তা মৃত ব্যক্তির পরিবারের জন্য একাধারে শোক এবং দীর্ঘ অপেক্ষার অবসান নিয়ে আসে। ইসরায়েলি কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সময়ে মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা সৃষ্টি হয়, যা অনেক সময় আইনি লড়াই পর্যন্ত গড়ায়। এই ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সিভিল অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ। সাধারণত দেখা যায় যে সংঘাতের সময় নিহত ফিলিস্তিনিদের মরদেহ ইসরায়েল তাদের জিম্মায় রাখে এবং পরবর্তীতে বিভিন্ন শর্ত সাপেক্ষে বা মানবিক কারণে তা ফেরত দেওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে যে মরদেহ আটকে রাখা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি মৃত ব্যক্তির পরিবারের ওপর মানসিক নির্যাতনের শামিল। এই মরদেহগুলো ফেরত পাওয়ার পর ফিলিস্তিনি এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মরদেহের পেছনে রয়েছে এক একটি পরিবারের করুণ গল্প, যারা হয়তো মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অপেক্ষা করেছে তাদের প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য এবং ধর্মীয় রীতি মেনে দাফন করার জন্য। এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কারেম আবু সালেম বা অন্য কোনো সীমান্ত ক্রসিং দিয়ে, যেখানে রেড ক্রসের বা রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে উত্তেজনা চরমে এবং উভয় পক্ষের মধ্যেই আস্থার সংকট প্রবল। মরদেহ ফেরতের এই ঘটনা হয়তো কিছুটা মানবিক স্বস্তি দেবে, কিন্তু মূল সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত এমন ট্র্যাজেডি বারবার ঘটতে থাকবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অনেক বিশ্লেষক মনে করেন মরদেহ হস্তান্তরের বিষয়টি কখনো কখনো রাজনৈতিক দরকষাকষির অংশ হয়ে দাঁড়ায়, যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা নিয়ে আপনাদের অনুভূতি কেমন তা আমাদের জানাতে পারেন, কারণ যুদ্ধের ভয়াবহতার মাঝেও মানবিকতার এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মর্যাদাই সবার উপরে থাকা উচিত। যুদ্ধের দামামার মধ্যেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই শিরোনামটি প্রমাণ করে যে ইরানের উপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইউরোপ আর কেবল দর্শকের ভূমিকায় নেই, বরং তারা এখন সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সাধারণত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে থাকে। বিশেষ করে ইরানের পরমাণু ইস্যুতে তারা সবসময়ই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের কিছু কর্মকাণ্ড, বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছে ড্রোন সরবরাহ এবং অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতির অবনতি ইউরোপকে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে। ব্রাসেলস থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, ইইউ নতুন করে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এই পদক্ষেপের ফলে ইরানের সাথে ইউরোপের দেশগুলোর বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের এই কঠোর হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ ছাড়াও ইউরোপের নিজস্ব নিরাপত্তা শঙ্কা কাজ করছে। তারা মনে করছে, ইরানের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি যদি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ে তবে তা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এছাড়া পরমাণু আলোচনায় ইরানের অনড় অবস্থান ইউরোপীয় নেতাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। তবে এই পদক্ষেপের সমালোচনাও রয়েছে। কেউ কেউ মনে করছেন, ইউরোপ যদি আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দিয়ে কেবল শাস্তিমূলক ব্যবস্থার দিকে যায়, তবে ইরান আরও কোণঠাসা হয়ে পড়বে এবং তখন তারা আরও বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। ইউরোপীয় ইউনিয়নের এই নতুন নিষেধাজ্ঞার প্যাকেজে কি কি থাকছে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে, তবে এটি নিশ্চিত যে এতে ইরানের অর্থনৈতিক লেনদেন এবং ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়গুলো প্রাধান্য পাবে। ইরানের পাশে এবার আরব আমিরাত, ট্রাম্পের জন্য বড় অশনি সংকেত। এই সংবাদটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার নীতি অনুসারীদের জন্য মোটেও সুখকর নয়। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সৌদি আরবের সাথে মিলে ইরান বিরোধী জোটে সক্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে আবুধাবি তাদের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। তারা এখন শূন্য সমস্যা বা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী হয়ে উঠছে। এর অংশ হিসেবেই তারা ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ট্রাম্পের সময়কালে যখন আব্রাহাম অ্যাকর্ড বা ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন মনে করা হয়েছিল যে আরব বিশ্ব এবং ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে একটি শক্ত দেওয়াল গড়ে তুলবে। কিন্তু আমিরাতের বর্তমান অবস্থান সেই দেওয়ালকে দুর্বল করে দিচ্ছে। আমিরাত বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভর করে ইরানের সাথে শত্রুতা বজায় রাখা তাদের নিজেদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ইরান তাদের ঠিক প্রতিবেশী এবং যে কোনো সংঘাত হলে দুবাই বা আবুধাবির মতো বাণিজ্যিক কেন্দ্রগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই তারা নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তেহরানের সাথে হাত মেলাচ্ছে। এটি ট্রাম্পের বা রিপাবলিকানদের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির ব্যর্থতা হিসেবেও দেখা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, আমিরাতের এই সরে আসা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন আর অন্ধভাবে পশ্চাৎবাণীদের অনুসরণ করতে রাজি নয়, বরং তারা বহুমুখী পররাষ্ট্রনীতি অবলম্বন করছে। ইরানের জন্য এটি একটি বড় কূটনৈতিক বিজয়, কারণ তারা আরব বিশ্বের ভেতর বিভাজন তৈরি করতে না পারলেও অন্তত একটি শক্তিশালী আরব দেশকে তাদের পক্ষে বা অন্তত নিরপেক্ষ অবস্থানে আনতে পেরেছে। সেনাবাহিনীর ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ ইসরায়েলের। এই শেষ শিরোনামটি শুনলে যে কারোরই মনে শঙ্কা জাগতে পারে যে আমরা কি তবে আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী তাদের সেনাবাহিনীকে বা আইডিএফকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার বিস্তারিত প্রেক্ষাপট হল ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি।
ইসরায়েল বারবার বলে আসছে যে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেবে না এবং এর জন্য প্রয়োজনে তারা একাই সামরিক পদক্ষেপ নেবে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে দাবি করা হচ্ছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে এমন পর্যায়ে পৌঁছেছে যা তাদের পরমাণু বোমার খুব কাছাকাছি নিয়ে গেছে। এই আশঙ্কাই তেলাবিবকে বিচলিত করে তুলেছে। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি বিমানবাহিনী দূরপাল্লার হামলার মহড়া দিচ্ছে, যা সরাসরি ইরানের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এছাড়া সাইবার যুদ্ধ এবং মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হলে তা কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী যুক্ত হয়ে পড়বে, যা পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করবে। তাছাড়া বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের বাজারে ধস নামবে। তাই ইসরায়েল যুদ্ধের হুঙ্কার দিলেও তারা জানে যে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। সম্ভবত এই প্রস্তুতির খবর প্রচার করাও এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যার মাধ্যমে তারা ইরানকে চাপে রাখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় অবশ্য উভয় পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে। তবুও বারুদের স্তূপের উপর বসে থাকা মধ্যপ্রাচ্যে কখন একটি স্ফুলিঙ্গ বড় বিস্ফোরণ ঘটায় তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আমরা আশা করি কূটনীতির জয় হবে এবং যুদ্ধের বিভীষিকা থেকে বিশ্ব রক্ষা পাবে।